আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা তো একের পর এক ধারাবাহিকভাবে পরীক্ষা দিয়েছো। তোমাদের আগামীতে আসছে গণিত পরীক্ষা, সাধারণ গণিত। সাধারণ গণিতে বিগত বছরগুলোতেও অনেক ফেল করেছে। তোমার প্রত্যেকটি বোর্ডেই ফেল করেছে। তোমার এই যে আজকে আমরা পরিসংখ্যান নিয়ে আলোচনা করি। পরিসংখ্যান, সাধারণ গণিতে পরিসংখ্যান। পরিসংখ্যানটা গুরুত্বপূর্ণ একটা টপিক। এই পরিসংখ্যান থেকে কেউ যদি এমসিকিউ সঠিকভাবে দিতে না পারে, তাহলে আমি মনে করি সে গণিত বইটি পড়ে নাই। কারণ এটা হচ্ছে সবচেয়ে সহজ অধ্যায়, হচ্ছে আমার মনে হয় গণিতের ভিতরে পরিসংখ্যানটা হচ্ছে সবচেয়ে সহজ এবং পারার মতো একটা অধ্যায়। এটা যদি কেউ না পারে, আমার মনে হয় সে পরীক্ষায় পাশ করার অনুপযোগী, ঠিক আছে, উপযোগী না। তো আমরা আজকে একটা চার্ট লিখেছি, শ্রেণীব্যক্তি দেওয়া আছে 21 থেকে 30 আর 71 থেকে 60, 70 পর্যন্ত গেছে লাস্ট। নিচে একটি গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া হলো। এটা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি বলে দেই। 6টা, খালি জাস্ট 6টা অঙ্ক শুধু তোমাদেরকে করিয়ে দিব, এবং এই 6টা থেকে অঙ্ক হুবহু কমন না আসুক, বাট নিয়ম 6টা থেকেই আসবে। তুমি যদি এখনো পরিসংখ্যান না পারো, জাস্ট এই ক্লাসটা তুমি দেখবে, তুমি সিকিউ 100% আমি গ্যারান্টি দিচ্ছি তুমি পারবে ইনশাআল্লাহ। দেখো এটা থেকে কি ধরনের প্রশ্ন করতে পারে। তোমাদের একটা প্রশ্ন হয় কেন্দ্রীয় প্রবণতা। কি প্রশ্ন হয়? কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রবণতা কাকে বলি? কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই 2026 সালে যে কোনো বোর্ডে এই প্রশ্নটা আসবে। তুমি লিখে নাও, 100% তুমি লিখে নাও। আমি বলে দেখবার, কোন তথ্য সারির মানগুলো তার কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত থাকার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। আমি লিখে দিচ্ছি, কোন তথ্য সারির দেখো আমি লিখে দিয়েছি, কোন তথ্য সারির মানগুলো তার কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত থাকার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি। এক নম্বর হচ্ছে গড়, 2 নম্বর হচ্ছে মধ্যক, 3 নম্বর হচ্ছে প্রচুরক। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টি, গড়, মধ্যক, প্রচুরক। আর এখানে কোন তথ্য সারির মানগুলো তার কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত থাকার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এগুলো তোমরা জাস্ট উঠিয়ে নাও। এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ লিখে দিয়েছি, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এটা ক নাম্বার থাকতে পারে, এটা ক নাম্বার থাকতে পারে যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কতটি ও কি কি, এটা ক নাম্বার দিতে পারে। জ্ঞানের জন্য আমি মুছে দিচ্ছি। আমি পরবর্তী ক নাম্বারের জন্য আর কি কি ধরনের প্রশ্ন হতে পারে আমি দেখিয়ে দিই। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। প্রচুরক শ্রেণীর প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করব? প্রচুরক শ্রেণী কাকে বলে আগে এটা আমাদেরকে জানতে হবে। প্রচুরক শ্রেণী হচ্ছে কোন সারণীর বা গণসংখ্যা নিবেশনের যেই শ্রেণীর ভিতরে সবচেয়ে বেশি গণসংখ্যা অবস্থিত, ওই শ্রেণীটাকে প্রচুরক শ্রেণী বলে। এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে কোন শ্রেণীটাতে? এই যে 18, এটা শ্রেণীটা কোনটা? 51 থেকে 60। এই 51 থেকে 60 এর মধ্যে কি আছে?
সবচেয়ে বেশি প্রচুরক বিদ্যমান 51 থেকে 60 এর মধ্যে। এটি হচ্ছে কি প্রচুরক শ্রেণী। তো প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করবেন? প্রচুরক শ্রেণী লিখবেন, প্রচুরক শ্রেণী কত 51 থেকে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু, এই দুইটা যোগ করে কোন শ্রেণীর নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু পাওয়া যায়। এই যে 51 থেকে 51 যোগ 60 ভাগ হচ্ছে কত 2, এখানে হবে 2 আর উপরে কত 60 আর 50 যোগ করলে কত 111। এখানে 51 আছে, আমি একটা ধরি নাই, 111 111 দোকান 111 কে বাদ দিলে কত হবে 55.5। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে বললে আমরা কি করতে পারবো? নির্ণয় করতে পারবো প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু। এই যে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ছিল, আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। এটা কি ধরনের? এটা তো জাস্ট ক নাম্বারের জন্য, এবং গরুর গ ঘোড়ার গ এটার জন্য কি করব 4 নাম্বার করে। গরুর গ 4 ঘোড়ার গ থাকে কি একটা গ্রাফ। আমি বলে দিলাম অজীব রেখো, বহুভুজ, আয়ত লেখো, এই তিনটে 4 নাম্বার থাকবে। আর এটা দেখিয়ে দিব, তোমরা অবশ্যই পারবে, ইনশাআল্লাহ তোমরা পারবে। এই যে গণসংখ্যা নিবেশনের সারণী থেকে কি কি ধরনের প্রশ্ন করতে পারে আজকে তোমাদেরকে দেখিয়ে দিব। এটা থেকে প্রচুরক নির্ণয় করতে বলতে পারে, প্রচুরক নির্ণয় করতে বলতে পারে। প্রচুরক নির্ণয় করতে পারে, প্রচুরক নির্ণয় করো। প্রচুরক কিভাবে নির্ণয় করতে পারবো? প্রচুরক আমরা কিভাবে নির্ণয় করব? প্রচুরক নির্ণয় করব, প্রচুরক নির্ণয় সূত্রটা আমি লিখে দিচ্ছি। প্রচুরক সমান সমান L প্লাস F1 যোগ F1 যোগ F1 বাই F1 প্লাস F2 ইনটু H। প্রচুরক নির্ণয় সূত্র হচ্ছে এটা। দেখো F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইনটু H, এটা হচ্ছে প্রচুরক নির্ণয় কি সূত্র। এটা হচ্ছে প্রচুরক নির্ণয় সূত্র। প্রচুরক নির্ণয় সূত্রটা তোমরা দেখে নাও। এটা হচ্ছে প্রচুরক নির্ণয় কি সূত্র। প্রচুরক নির্ণয় সূত্র হচ্ছে কোনটা? এটা আমরা এইটা দিয়ে প্রচুরক নির্ণয় করব। আমি বলে দেই, প্রচুরক নির্ণয় করার জন্য একটা টেবিল লিখতে হয়। আমার যেহেতু জায়গাটা শর্ট, আমি এই জন্য লিখবো না। জাস্ট তোমরা এই যে দুইটা ঘর আছে না, এটা এভাবে করবে, এটা এভাবে লিখে দিবে। জাস্ট এরকম একটা বক্স হবে। প্রচুরকের জন্য ঘর কয়টা পাবেন? দুইটা। এদিক দিয়ে কি লিখবেন? এদিক দিয়ে লিখবেন শ্রেণীবৃদ্ধি, সরি এদিক দিয়ে শ্রেণী, এদিক দিয়ে ব্যক্তি, আর দিবে কি ঠিক হুবহু যে বক্সটা উপরে দেওয়া আছে এটি কি করবেন? নিচে এনে বসিয়ে দিবেন। জাস্ট এটা নিচে এনে কি করবেন? বসিয়ে দিবেন। তাহলে আপনার কি হবে? বক্সটা কমপ্লিট হবে। এরপরে আপনি মানটা বের করে নেবেন এদিক দিয়ে। আমি জায়গাটা সংকটের কারণে জাস্ট এটা যেভাবে আছে এইভাবে লিখবেন। বক্সটা অবশ্যই কি করবেন? পেন্সিল দিয়ে করার চেষ্টা করবেন। আর হচ্ছে এটা এভাবে করলেই হবে। যেহেতু আমার জায়গা শর্ট, এজন্য আমি এটা লিখি নাই, এটা প্রয়োজন নাই, দুইটা গড়ি। এখন আমরা সূত্রটা থেকে আমরা একটু দেখব সূত্রটা। L হচ্ছে কি? L হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্ন সীমা। আমি বলছিলাম প্রচুরক শ্রেণী কোনটা? এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এই যে এটা হচ্ছে প্রচুরক সবচেয়ে বেশি, এটা হচ্ছে প্রচুরক, আর এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। নিম্ন সীমা কত? 51। তাহলে আমরা এদিকে লিখি L সমান সমান কত? 51। এরপরে দেওয়া আছে কি F1। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 18 মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 15। তাহলে F1 আমরা 18 থেকে 15 বিয়োগ দিব। 18 থেকে 15 বিয়োগ দিলে কত হয়? 3। এরপরে হচ্ছে F2। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 18, পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 7। তাহলে আমরা এটাকে বিয়োগ দিব। 18 মাইনাস 7 বিয়োগ দিলে কত হয়? 18 মাইনাস 7 আমরা যদি বিয়োগ দেই, আমরা 18 থেকে 7 বিয়োগ দিব 11। কত? 11। আমরা এই যে 11 লিখে দিলাম। আমরা যেটা
না বুঝবো সাইডে নোট করে আমরা ভেঙে ভেঙে করব। জাস্ট ভেঙে ভেঙে কিভাবে করবেন, ক্যালকুলেটর ছাড়াও কিন্তু অঙ্ক করা যায়। এটা আমরা ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দিব। ক্যালকুলেটর ছাড়াও কি করা যায়, অঙ্ক করা যায়। আর এখানে এইচ দেওয়া আছে, এইচ হচ্ছে কি শ্রেণী ব্যক্তি, মানে যে কোনো একটা শ্রেণীর ব্যবধানটা কত এটাকে এইচ দ্বারা প্রকাশ করে। এইচ হচ্ছে কি শ্রেণী ব্যক্তি। যেমন 61 থেকে 70 এর ভিতরে সংখ্যা আছে কতটা, 61 62 63 64 65 66 67 68 69 70, হাতে গণলে কত আসবে, 10 আসবে। শ্রেণী ব্যক্তি কত, 10। আপনি 21 থেকে 30 এর ভিতরে গণেন কত আসবে শ্রেণী ব্যক্তি, 10। 51 থেকে 60 এর ভিতরে গণেন 10। আপনি যে দিক থেকে গণেন না কেন কত আসবে শ্রেণী ব্যক্তি আসবে 10। এবার আমরা সূত্রটা বসাবো। আমরা আগে মানগুলো নোট করে নিয়েছি, এবার আমরা সূত্র লিখবো আমরা জানি দিয়ে। F2 ইনটু e, আমরা L এর মান বসাবো 51, আর F1 এর মান হচ্ছে কত 3, আর এখানে 3 যোগ 11, আর এদিকে হচ্ছে কত 10। 51 ভাগ 11 3 হচ্ছে 14, উপরে হচ্ছে 30 হচ্ছে, আমরা 10 কে উপরে গুণ করব কত হচ্ছে 30। এবার তোমরা ক্যালকুলেশন করলে যেই মানটা আসবে এটা আসবে তোমার 46 দশমিক, সরি 46 না, অ্যাকচুয়ালি এটা আসবে তোমার 53 দশমিক সামথিং। এটা আসবে তোমার অ্যানসারটা আসবে 53 দশমিক সামথিং আসবে। এটা 53 দশমিক সামথিং যে কোনো একটা মান আসবে, 53 দশমিক বা 54 দশমিক এরকম কিছু আসবে। আর যেহেতু আমি ক্যালকুলেটর ইউজ করব না বলছি, সেজন্য আমি মানে ক্যালকুলেটর ছাড়া তোমরা কিভাবে অঙ্কটা করবে আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এটা তুলে নাও, এটা হচ্ছে প্রচুরকের সংক্ষিপ্ত নিয়ম। প্রচুরক তোমরা তুলে নাও, এটা প্রচুরকেরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সূত্র করে করে আমি তোমাদেরকে কি করব বুঝিয়ে দিব। আমি বলছিলাম সূত্র করে করে কি করব বুঝিয়ে দেব। এবার আমরা করব, আমার একটা শেষ হয়েছে 6টা অঙ্কের ভিতরে, আমার একটা শেষ হয়েছে, আর আছে কয়টা 5টা। 3টা তো চিত্রই, আমরা চিত্রগুলো ছাড়া অঙ্ক আছে 3টা অঙ্ক আমরা এটা দিয়ে 2টা করব। বাকি যেই একটা থাকবে মধ্যক আমরা অন্য একটা টেবিল দিয়ে করব। আমরা এখন গড় নির্ণয় করব। গড় প্রশ্নটা কিভাবে করতে পারে, বলতে পারে উপরোক্ত সারণী হতে গাণিতিক গড় নির্ণয় করো, অথবা উপরোক্ত তথ্য সারি থেকে গড় নির্ণয় করো। বিভিন্ন ভাবে প্রশ্ন আপনাকে বলতে পারে বা করতে পারে। জাস্ট আপনি কি করবেন, গড় লেখাটা থাকলেই আগে ওইটার দিকে কি করবেন, ফোকাস করবেন। গড় সমান সমান, আমরা সূত্র লিখি, গড় সমান সমান a প্লাস সামেশন fi ui ডিভাইড বাই n ইনটু কত h, সামেশন fi ui ডিভাইডেড বাই n ইনটু h। এটা হচ্ছে কিসের সূত্র, এটা হচ্ছে আপনার মধ্যক এটা হচ্ছে আপনার গড় নির্ণয় সূত্র। আপনারা এটা একটু গড় নির্ণয় সূত্রটি একটু দেখেন। এই যে গড় নির্ণয় সূত্র a প্লাস সামেশন fi ui, সরি ui ডিভাইডেড বাই n ইনটু h। এখানে a হচ্ছে আনুমানিক গড়, সামেশন fi ui, fi হচ্ছে গণসংখ্যা, ui হচ্ছে কোন শ্রেণীর উচ্চ সীমা এবং মধ্যমান, ui হচ্ছে মধ্যমান। কোন মধ্যমান কিভাবে নির্ণয় করবেন, কোন শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, মধ্যমান পাওয়া যায়। এই হচ্ছে শ্রেণীভিত্তিক। n হচ্ছে কত, মোট গণসংখ্যা 7 18 15 12 8, এগুলো সবগুলো যোগ করলে n আপনি পাবেন কত 60। এগুলো আপনি n 60 পাবেন। আমরা এখানে একটা বক্স করতে হবে, আমি বক্সটা একটু একে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা একটু বক্সটা করে নিই। আমরা বক্স একে আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা জিনিস। এখানে শ্রেণীভিত্তিক হবে শ্রেণীভিত্তিক 21 থেকে 30, এরপর হবে 31 থেকে 40, এরপর হবে 41 থেকে 50, এরপর হবে 51 থেকে 60, এরপর হবে 61 থেকে 70। পরের অংশটা আপনি মুছে দিলে আপনারা দেখেন আমাদের ঘর কয়টা হয়েছে,
আমাদের গড় হবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আপনি এভাবে গণিত নেবেন এবং আমরা এই দিয়ে বসাবো মধ্যমান। এই দিয়ে মধ্যমান হচ্ছে xi, মধ্যমান কি দিয়ে প্রকাশ করে xi, আমরা কিন্তু xi পেয়ে গেছি। তারপর হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা fi। আর পরেরগুলো আমরা লিখে দিব, জাস্ট এতটুকু আগে করে নেই। মধ্যমান কিভাবে নির্ণয় করব বলছিলাম, 21 আর 30 যোগ করব, 2 দ্বারা ভাগ করব। 21 যোগ 30 ভাগ কত 2, এখানে কত 51, 51 এর ভাগ দিলে 2 দ্বারা কত হবে 25.5। এটা একটু দেখেন তো, 25 কত 5, এই যে 25.5, এখানে আমরা কত বসাবো 25. পরেরগুলা বার করার একটা সুপার টেকনিক আপনাকে দেখিয়ে দেই। যদি শ্রেণীব্যক্তি 10 থাকে তাহলে প্রত্যেকটা প্রথমটা বের করে প্রত্যেকটার সাথে 10 যোগ করবেন। যদি শ্রেণীব্যক্তি 5 থাকে তাহলে প্রত্যেকটার সাথে কত যোগ করবেন 5 যোগ করলে কি আসবে পরের কি এটা চলে আসবে, মানে পরের মধ্যমান মানটা চলে আসবে। এখানে আমরা যেহেতু শ্রেণীব্যক্তি কত 10, এখানে 10 যোগ করব, তাহলে 35.5, এটা হবে 45.5, এটা হবে 55.5, এটা হবে 65.5। এখন আমরা গণসংখ্যাগুলো লিখবো 8, 12, 15, 18, 7। এতটুকু আমরা লিখে নিয়েছি। তোমরা দেখো এতটুকু আমরা কি করেছি, তুলে নিয়েছি। এবার আমরা ধাপ বিচ্যুতি আর আমাদের দুইটা গড় বাকি আছে, ধাপ বিচ্যুতি আর হচ্ছে এফআই ইউআই। আমরা দুইটা গড় লিখবো, ধাপ বিচ্যুতি আর এদিকে হচ্ছে এফআই ইউআই। ধাপ বিচ্যুতি হচ্ছে এফআই আর হচ্ছে কি ইউআই। ধাপ বিচ্যুতি কিভাবে লিখবেন, ধাপ বিচ্যুতি কিভাবে লিখবেন? ধাপ বিচ্যুতি হচ্ছে, ধাপ বিচ্যুতি লেখার পর আমি বলে দেই। যদি দেখেন উপরে নিচে গড় আছে 5টা, তাহলে মাঝখানটাতে লিখবেন উপরের দিকে মাইনাস যাবে, নিচের দিকে কি যাবে প্লাস যাবে। এখন আনুমানিক ঘরটা আপনি কি ধরবেন, আমি এটাকে আনুমানিক ঘর ধরবো, মাঝখানটাকে আমি আনুমানিক ঘর ধরবো এ। আপনি চাইলে 18 ধরতে পারেন, বড় সংখ্যাটাও কি করতে পারেন ধরতে পারেন। অ্যাকচুয়ালি যেটাই ধরেন এটি কি কারেক্ট অ্যান্সার। এখানে এক্সামিনার ভুল ধরার কি নাই, কোনো সুযোগ নাই। আমরা যেটাতে আনুমানিক ঘর ধরবো এটা বরাবর 0, ধাপ বিচ্যুতি উপরের দিকে -1, মাইনাসের দিকে যাবে মান, আর নিচে আসবে প্লাসের। এবার আমরা বলছি কি এফআই আর ইউ কি করার জন্য, গুণ করার জন্য। 8 দুগুণে কত 16, তাহলে মাইনাসের 16, আর এদিকে হচ্ছে মাইনাসের 12। এদিকে এস 0 সাথে যে সংখ্যাটা গুণ করেন ওই সংখ্যাটার মান কি 0। 18 সাথে 1 গুণ করলে 18 একে 18, এরপর হচ্ছে 7 দুগুণে কত 14। আমরা কিন্তু টোটালি যে মানটা আমরা কিন্তু কি করে নিয়েছি, গুণ করে নিয়েছি। এবার আমরা এই যে সামেশন, সামেশন মানে হচ্ছে এটার মানে হচ্ছে সমষ্টি। এটা মানে কি সমষ্টি, সামেশন মানে হচ্ছে সমষ্টি। সামেশন এফআই ইউআই মানে হচ্ছে সামেশন এফআই আর ইউ এর গুণফলের সমষ্টি। তাহলে গুণফলের সমষ্টি আপনি সবগুলো ক্যালকুলেশন করে যোগ করবেন, দেখবেন কত আসে 4 আসে। কিভাবে 4 আসে, প্লাসের 4 আসে। দেখেন আমি আপনাকে দেখিয়ে দিই। এখানে প্লাসের 18, এখানে মাইনাসের 16, তাহলে প্লাস 18 থেকে মাইনাসের 16 গেলে থাকে কত প্লাসের 2, এখানে মাইনাসের 12, এখানে প্লাসের 14, তো 14 থেকে 12 গেলে থাকে কত 2, তাহলে উপরে 2 নিচে 2 কত হচ্ছে 4। আমি বলছিলাম ক্যালকুলেটর ইউজ করব না, হাতেই অঙ্কগুলো করে দিব। এখন আমরা এদিকে তো আমাদের মান হয়ে গেছে, এদিকে আমরা যে সূত্রটা লিখেছিলাম এদিকে আমরা কি করি অঙ্কটা একটু আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করি। আমরা বলছিলাম এ কিন্তু পেয়ে গেছি, আমাদের এর মান কত, এর মান হচ্ছে এই যে মধ্যমানটা হচ্ছে কি কিসের মান, এর মান হচ্ছে কত মধ্যমান, মানে 45.5 হচ্ছে আমাদের এর মান। তাহলে আমাদের এর মান কত 45. সামেশন এফআই এর মান হচ্ছে 4, শ্রেণীবৃত্তি কত 10, এন এর মান হচ্ছে 60। আমি বলছিলাম এগুলা যোগ করলে আপনি কত পাবেন 60 পাবেন, এন সমান কত পাবেন 60 পাবেন। আর এগুলোর ব্যবধান কত, এই শ্রেণীবৃত্তি কত এই সমান 10,
এফআই ইউআই তো আমরা এখানে পেয়েছি, আর আমরা আনুমানিক গড় তো আমরা এখানে ধরেছি। তো এখন আপনি কি করবেন, জাস্ট আপনি এগুলা এতটুকু আপনি জাস্ট কি করবেন, জাস্ট এখন শুধু কি করবেন, ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন করলে আপনি কি আসবে, গড়ের মান চলে আসবে। এখন আমি গড়ের মান দেখিয়ে দিয়েছি, তোমরা সবাই তুলে নাও। হ্যাঁ, তোমরা তুললে এই জায়গাটা বুঝতে পারবে। আমি তোমাদেরকে গড় পর্যন্ত দেখিয়ে দিয়েছি।